রিয়া, আহ আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। আদিত্য, এই চুপ করেন, আমি আপনাকে বিয়ে করছি, আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়ে করেছি, সো এইসব ন্যাকা কান্না আমার সামনে করেন না, আমাকে আমার মতো করতে দে। কথক। আদিত্য কথাটা বলে রিয়ার উপর আবার ঝাঁপিয়ে পড়ল, আর রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পাচ্ছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, আদিত্য, কি ব্যাপার? আপনি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? রিয়া, আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। আদিত্য, শুনুন, আবার রেডি হন, আবারও আদর করব। রিয়া, জি স্যার। তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য, আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। আদিত্য, এবার চিৎকার দিলে আপনার খবর আছে। রিয়া, জি আর করব না, আপনার মতো করতে পারেন, আমি রেডি হয়ে আসছি। কথক। আদিত্য রিয়ার উপর আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সব কিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো, আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা স্বামীর ভালোবাসা, তার দেহর লোভ তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসাবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুজনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, রিয়া কতটা নিষ্পাপের মতো ঘুমিয়ে আসছে, ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথাটা দিয়ে সারাটা জীবন পার করে দিচ্ছি। ছি ছি রিয়া, তুই এগুলো কি ভাবিস? তুই তো তার এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। কথক। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভেঙে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে নিল। আদিত্য, এই 9টা বেজে গেছে, আমাকে ডাক দেন না কেন? রিয়া, আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। আদিত্য, ন্যাকা কথা বলেন কেন? আপনার আব্বুর না আজ অপারেশন, আপনি যাবেন না? রিয়া, হ্যাঁ যাবো। আচ্ছা, আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আদিত্য, আপনি যান, আমি পরে যাব। রিয়া, আমার অনেক সময় লাগবে, তাই আপনি আগে যান। কথক। আদিত্য আর কথা না পারিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে, আর এদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। কথক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ওর সাথে লেখা আছে, তার দেহ বিক্রি করতে চাই। এই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল, তখনই বোরখা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, আদিত্য, এই মেয়ে কত নেবেন? রিয়া, আমি তো নতুন, তাই জানি না কত নিতে হবে। আদিত্য, ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই, যে টাকা চাইবেন সেই টাকা দিব। রিয়া, পুরো এক রাত করতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। আদিত্য, ওমা বলেন কি, এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। কথক। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, রিয়া এমনিতে আজ সারা রাত উনি আমাকে টর্চার করবেন, সেখানে আর ভয় পেয়ে কী হবে। কথক। রিয়ার কথা শুনে আদিত্য বাইকে উঠলো, আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, আদিত্য, এত দূরে বসার মানে? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো, এমনকি টাচও করব, সেখানে তো দূরে বসে লাভ? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে? রিয়া, বলেন। আদিত্য, এত কাজ থাকে আপনি এই ব্যবসায় নামলেন? রিয়া, আপনাকে এটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলেই হয়ে গেছে, সেখানে আমার সম্পর্ক জেনে কী হবে? আদিত্য, তাও ঠিক, ওকে সরি। কথক। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামলো। রিয়া এটা একদম চমকে গেল। রিয়া, নামেন। রিয়া, কেন? আদিত্য, বিয়ে করবো আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করা বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেকে তো হারামভাবে করেছি, এখন একটা হালালভাবে করবো। রিয়া, না না, আমি বিয়ে করতে পারবো না আপনাকে, আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসিনি। আদিত্য, আরে বিয়ে করলে কী সমস্যা? এমনও নিজেকে মনে হবে না আপনি পতিতা মেয়ে, স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন। আর আমার একটু শখ হয়েছে, তাই বিয়ে করতে যাচ্ছি। আর এমনিতে আমার জীবনেও বিয়ে হবে না, আমাকে বিয়ে করে নেন তাও বলতে পারবেন। আপনার একবার হলেও বিয়ে হয়েছে, এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। কথক। রিয়া কিছু বলতে যাবে, তখনই রিয়ার ছোটো বোন রূপা ফোন দিয়ে কান্না করতে থাকে। রূপা, আপু তুমি কোথায়? আপুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু, ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। রিয়া, বোন, আমার আর একটা দিন যাক, আমি টাকাটা নিয়ে চলে যাব, তুই কান্না করিস না, আমি আমার
আব্বুকে কিছু হতে যাব না, আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। রূপা তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। রিয়া, ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না, আমি সকালে টাকা নিয়ে চলে আসবো। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। কথক রূপা ফোনটা কেটে দিল। রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আদিত্য আপনার আব্বু অসুস্থ নাকি? রিয়া, জি। দেখেন তাড়াতাড়ি চলেন, আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আদিত্য, আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। রিয়া, ওকে বিয়ে করব, তাহলে আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে, আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। আদিত্য, ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না, আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়েই করব। রিয়া, ওকে চলেন। কথক রিয়া আর আদিত্য কাজী অফিসের ভিতর যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহরে দুজনে বিয়ে শেষ করে দুইজন আবার বাইকে করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আদিত্য আচ্ছা, আপনি তো চাইলেও 20 লাখ টাকা দেনমোহর করতে পারবেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? রিয়া, আমি অত টাকা দিয়ে কি করব, আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশনের জন্য। আদিত্য, ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে না? রিয়া, জি, আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দিন। আদিত্য, দিব সকালে, আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিয়ে দিব। রিয়া, দরকার নেই, আমার দেনমোহরের টাকা দিলে আমার চলবে, আর কিছু আমার দরকার নেই। আদিত্য, ওকে, আপনার ইচ্ছা। কথক রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেললো। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো, রুম গোছাতে ক্লান্ত হয়ে খাটে বসতে। আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, রিয়া, আপনার গোসল করতে এত সময় লাগে? আদিত্য, আরে দুল, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়লাম। কিসের সমস্যা? আদিত্য, ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লাগছিল, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। রিয়া, কই ব্যথা পাইছেন দেখি। কথক রিয়া আদিত্যের কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দেয়, কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া, মুভ নাই? আদিত্য, আছে ওই ডয়ারের ভিতর। কথক রিয়া ডয়ার থেকে একটা মুভ বের করে আনে, আদিত্যর কাছে এসেছে, আদিত্যের উপর করে শুয়ে আছে, ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরেতে রিয়া কেঁপে উঠল। আদিত্যর ব্যথার জায়গায় রিয়া হাতটা রেখে বলল, আদিত্য ওইখানে করে দেন। রিয়া, আচ্ছা দিচ্ছি। কথক রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, রিয়া, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি, আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। আদিত্য, কী করবেন? রিয়া, গোসল করে এসেছে, কি পরবো, বোরখার নিচে তো কিছু একটা পরতে লাগবে, তাই না? আদিত্য, ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারি দেখেন গা, অনেকগুলো ড্রেস পাবেন, আমার ছোট কাজিনের ড্রেস আছে। রিয়া, আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নেই, সবাই কোথায় গেছে? আদিত্য, এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে, সবাই ঢাকায় থাকে, আমি শুধু এখানে থাকি, 1 মাস পর আবার ঢাকায় চলে যাব। রিয়া, ও আচ্ছা। কথক রিয়ার পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে চলে এসেছে। ওয়াশরুমে চলে গেল, গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যের স্পষ্ট পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর চুলে খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরল। আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, রিয়া, আর না, কি করছেন, কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। আদিত্য, করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। রিয়া, না, বাইরের খাবার অর্ডার দিতে হবে না, রান্না করতে পারি আমি। আদিত্য, ওকে, যান নিচে গিয়ে কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস আছে, আর কোনটা কী আছে সব লেখা আছে। রিয়া, ও আচ্ছা, তা আপনি কি বাসায় একা থাকেন নাকি? আদিত্য, হ্যাঁ, কেন? রিয়া, খাবার খান কীভাবে, অর্ডার দিয়ে নাকি? আদিত্য, না, কাজের বুয়া রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছেন উনি। রিয়া, ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলল, আদিত্য, আচ্ছা আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? কথক রিয়া হসপিটালের নাম বলার পর তারপর আদিত্য ওকে চলে যেতে বলে রিয়া নিচে চলে গেল। দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো আছে, রিয়া কোথায় থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দেয়, তারপরে এক এক করে সব পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সব কিছু গুছিয়ে রাখলো, ফুলদানিগুলো সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো। আদিত্য নিচে এসে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বললো, আদিত্য, কী হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাক দিলেন না। রিয়া, ও ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নিই। কত রিয়া তাড়াতাড়ি করে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভুরু কুচকে বলল, আর তারে কান্না করেন কেন? আব্বার আব্বুর অপারেশন তো হয়ে গেছে, আর আব্বুর কিচ্ছু হবে না।
আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। রিয়া, কি আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? রিয়া, হ্যাঁ 1 ঘন্টা আগেই তো টাকা পাঠিয়ে দিচ্ছি, এতক্ষণ মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। রিয়া, আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। কথক। রিয়া কথাটা বলে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যকে নিজের অজান্তে জড়িয়ে ধরলো। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারি কাছে গেল। আদিত্য, বারে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই তো জড়িয়ে ধরলেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। আদিত্য, দূর, তরকারি পুড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ধরে ফেলছে, দুঃখিত। আদিত্য, ভালো কাজ করেন, আবার কান্নাও করেন। রিয়া, আমি ওটাতে কান্না করিনি, পেঁয়াজ কাটলে কান্না হবে। আদিত্য, হ্যাঁ কইছে, কই দেখি আমি কাটবো। কথক। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়ার দিকে তাকিয়ে, আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। রিয়া, কি স্যার কান্না করেন কেন? আদিত্য, কই কান্না করছি। রিয়া, বুঝেছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। কথক। আদিত্য পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে লাগলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে। টেবিলে টেনে বসতে বসতে বলল, আদিত্য, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। রিয়া, আপনাকে আমি খাওয়া দিব, ভালো লাগলে। আদিত্য, খাওয়া দিবেন, ওকে, তাহলে আরও ভালো হবে। কতক। রিয়া একটা প্লেট বের করে কিছু একটু একটু করে খাবার দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলেদের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলো, রিয়া, জানি আপনি এই বিয়ে শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিন বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে আমার, আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকার শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবার হয়, সেইখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। কথক। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তো। আদিত্য অবাক হয়ে বলল, কথক। আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, রিয়া, কিছু হয়নি, চোখে কী যেন পড়েছে। আচ্ছা একটা কথা বলবো? আদিত্য, জি বলেন। রিয়া, আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন না তো? আদিত্য, হা হা, আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছি 1 রাতের জন্য, আমার কাজ শেষ। আপনারও আমাকে মনে রেখে আর বা কী লাভ, বা আপনার কী লাভ? রিয়া, ও আচ্ছা। আদিত্য, আচ্ছা আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যর অর্ধেক খাবার খেতে লাগলো, তারপর সব খাবার গুছিয়ে রাখলো। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাতে নিয়ে দেখে ওর বোন অনেকবার কল করছে। রিয়া কলটা ব্যাক করে ওর বোনকে ধরলো। রূপা, আপু কই? আব্বুর অপারেশন হয়ে গেছে, আর আব্বু এখন একদম সুস্থ, 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। রিয়া, আচ্ছা তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দূর তো সম্ভব চলে আসবো। রূপা, আচ্ছা আপু সাবধানে এসো। কথক। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, রিয়া, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছে, আপনি 3 দিন গরম করে খেয়ে নিন। আদিত্য, ওকে। রিয়া, আচ্ছা আমি তাহলে আসি, আর হ্যাঁ শুনেন, নিজের খেয়াল রাখেন, আর ওইসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আদিত্য, আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। রিয়া, জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দেবো। আদিত্য, লাগবে না, আমার বোন এইসব পরে না। রিয়া, না, আমি জানি, অন্য জামা কেন রাখবো, উনি পড়ুক আর না পড়ুক সেটা ওনার ব্যাপার, আমার জামা পাঠানোর কথা পাঠিয়ে দিব। কথক। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বোরখা পরে হিজাব নিকাব পরে নিল। তারপর আদিত্য থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে নিল। রিয়ার বুকের ভিতর চাপা কষ্ট তার বুকের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়া সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, আদিত্য, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খান। রিয়া, না, আমি এই টাকা নিতে পারবো না, আপনি অলরেডি আমার অনেক উপকার করছেন, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো কিনা জানি না, যাই হোক ভালো থাকবেন। কত। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয় অনেকটা ভাবতে লাগলো। আদিত্য খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো, আদিত্য, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়ায় কত ধরনের মানুষ আছে, আমার এইসব ভেবে কাজ নেই। আদিত্য এইসব ভাবা বাদ দিয়ে সাবজেক্ট ক্লস। কথক। আদিত্য এটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগলো। আর এদিকে রিয়া হসপিটালে যায়, গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোন খাবার খাওয়া দিয়ে আবার বাইরে যায় কাজ খুঁজতে। রিয়া বের হয়, সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়া এক পরিচিত আন্টির বাসা থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হাসপাতালে এসেছে, রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর 2 বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে। রিয়া আদিত্যের বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়।
আর এদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে দিয়েছে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় এসেছে, আর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দিয়েছে। ওইখানে গিয়ে ওই আন্টির বাসায় গিয়ে উঠেছে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় কাজে যায়। কাজ করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়ার আব্বু, রিয়া তুই 5 লাখ টাকা কোথায় পেয়েছিস? কতক? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কী বলবে বুঝতে পারি না। রিয়ার আব্বু আবার জিজ্ঞাসা করলো। রিয়া বলল, রিয়া ওইসব বাদ দাও আব্বু, তুমি সুস্থ, এতে আমি অনেক খুশি। রিয়ার আব্বু, আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছিস? রিয়া, আব্বু যেখানেই পাই না কেন আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। কত? রিয়ার কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বললো না। মেয়েকে কান্না করতে দেখলে কার ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বুর কিছুটা সন্দেহ হলো। রিয়া এমন কিছু করেছে যেটাতে রিয়ার অনেক বড় ক্ষতি হয়েছে। রিয়ার আব্বু বলল, রিয়ার আব্বু, আমার জন্য নিজের ক্ষতি থাকলে শুনে রাখ, আমাকে বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, রিয়া আব্বু প্লিজ এই কথা বলো না, এই দুনিয়ায় তুমি ছাড়া আমাদের কেউ নেই। ছোটোবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না, আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, রিয়ার আব্বু, আমি বেঁচে থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা, তোর ঘাড়ে চেপে বসে খেতে আমার আর ভালো লাগছে না। রিয়া, তুমি সেই ছোট্টবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মেয়ে হলাম বলো? রিয়ার আব্বু, আচ্ছা তুই কিসের জব নিয়েছিস? কথক। রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো। রিয়া, না আব্বু, আসলে কথা বলা যাবে না, যদি বলি আমার কাজের ভুয়া হয়েছে তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না, তারপর থেকে বলি অফিসে জব করি। কথক। রিয়াকে ভাবতে দেখে আব্বু আবার জিজ্ঞাসা করলে। রিয়া বলল, রিয়া ওই তো আব্বু, অফিসে কাজ, বসে থেকে কাজ করতে হয়। রিয়ার আব্বু, যাক শুনে ভালো লাগলো, সাবধানে থাকিস মা। রিয়া, হ্যাঁ আব্বু। রূপা, আপু তোমাকে খালা ডাকে। রিয়া, খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। রূপা, আচ্ছা আপু। কথক। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, রিয়া খালা, আমাকে আপনি ডাক দিয়েছিলেন? খালা, হ্যাঁ রে মা। রিয়া, তোর জন্য একটা খারাপ খবর আছে। রিয়া, কী খারাপ খবর? কথক। যেখানে চাকরিটা ঠিক করে আসলাম তারা কিছুক্ষণ আগে আমাকে বলে তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না, ওরা নাকি অন্য কাজের মেয়েকে রেখে দিয়েছে। রিয়া, এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? খালা, কী আর বলবো, বড়লোকের ব্যাপার বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। রিয়া, এভাবে এখন চাকরি কোথায় পাবো খালা? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেইখানে রান্নার কাজ করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো রান্না হবে, আর তুই তো রান্না করতে অনেকটা ভালোবাসিস। রিয়া, এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়, তাহলে তুমি একটু দেখো। খালা, আচ্ছা তুই আমার সাথে চল। রিয়া, এখন? হ্যাঁ এখন চল। কথক। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে গেল। রিয়া রাতের রান্না এই করলো। রিয়া রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে বসে পড়লো। রিয়া এক এক করে সবার খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটেপুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, সালেহা চৌধুরী, বাহ, তোমার হাতে তো জাদু আছে, তোমাকে চাকরিতে নিয়ে নিলাম, কিন্তু সমস্যা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে, কিন্তু তুমি থাকো কোথায়? রিয়া, জি আমি তো রহিমা খালার বাসায় থাকি। সালেহা চৌধুরী, ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে, আর আমার দিকেও। রিয়া, আসলে ম্যাম আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর আমার ছোটো বোন আছে, ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনো দিন থাকি না আমি। সালেহা চৌধুরী, ও কিন্তু আমার তো 24 ঘন্টা একটা মেয়ে দরকার, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। রহিমা, ম্যাম আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথে থাকবে, আজকে ওরে যাইতে দেন। কথক। রিয়া আর কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলতে পারলো না। তারপর সবাইকে খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসন ধুয়ে নিতে চলে গেল। রিয়া তার পিছন পিছন গিয়ে বলল, রিয়া খালা এটা কী করলেন? রহিমা, যা করছি ভালোই করছি, তুই চল আমি তোকে বুঝিয়ে বলবো। কথাটা বলে খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল, সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে বলল,
রিয়া, খালা তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যে বলছি, অফিসের কাজ, আর এখন 24 ঘন্টা ওইখানে থাকি, তাহলে বাসায় আসবো কীভাবে? রহিমা খালা, আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে যদি ম্যাম এর সাথে ভালো সম্পর্ক গড়াতে পারিস অনেক লাভ। তুই তো পড়াশোনা করছিস অনেক, এমনও হতে পারে তোকে তাদের অফিসেও কাজ দিতে পারে। আর শোন, ম্যামের আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারে ফাজিল। ম্যামের সব টাকা পয়সা গহনা নিয়ে ভেগেছে। ম্যাম এতটাই ভালোবাসছে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপার ছিল না। তারপর মেয়েটাকে ধরে নেই। তার শুধু একটাই কষ্ট ছিল যে এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে রিয়া, কিন্তু আব্বু আর রূপাকে রেখে যাবো কীভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি, ওরা দুজন এইখানে থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে, সপ্তাহ পর পর এসে দেখা করে যাবি। আর রূপা দেখা করতে যাবে, আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে, তুই তোর থেকে আর তোর আব্বুর খেয়াল রাখতে পারে। ঠিক বুঝলাম, কিন্তু আব্বুকে কীভাবে বোঝাবো সেটা বলে? রহিমা, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি দেখে নেব। আচ্ছা যা, ঘুমায় যা, অনেক সকাল হয়ে গেছে, সকাল 6টার আগে যেতে হবে। রিয়া, আচ্ছা তুমিও তাহলে ঘুমাও। কতক রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে পড়ে। সকাল 5টায় উঠে নামাজ পড়ে রান্না করে চলে যায়। রিয়া চলে গেলে চৌধুরী বাড়িতে গিয়ে দুজনে কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে পড়ে। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখে সালেহা চৌধুরী আধাসহ হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করলো। রিয়া, ম্যাম আসবো? সালেহা চৌধুরী, হ্যাঁ এসো। কতক রিয়া ভিতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। সালেহা চৌধুরী, তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলে দিছে। সালেহা চৌধুরী, ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? রিয়া, জি ম্যাম, আমার সব কাজ শেষ, এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। কতক সালেহা চৌধুরী চা খেতে খেতে বলবো, সালেহা চৌধুরী, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? রিয়া, জি আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। সালেহা চৌধুরী, আচ্ছা সমস্যা নেই, তা তোমার ছোটো বোন কোন ক্লাসে পড়ে? জি ভেবেছি একটা ভালো স্কুলে ভর্তি করাবো। সালেহা চৌধুরী, ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। রিয়া, জি আচ্ছা, আমি কি যাব? সালেহা চৌধুরী, আচ্ছা যাও। কথক রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, রিয়া ব্যাপার কি, এই মহিলা প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন রেখে সেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপরে আমার প্রতি এত বেশি বেশি ভালোবাসা দেখাচ্ছে কেন? কথক রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়ার সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, রিয়া সরি সরি, আমি বুঝতে পারিনি। কথক রিয়া কথাটা বলে সামনে থাকা ব্যক্তির দিকে তাকায়। রিয়া দেখে ওর রহিমা খালা। রহিমা খালা, এই তুই কোন দিকে মন দিয়ে হাঁটোস, আর আমার কোমরটা ভাঙবি নাকি? কথক রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, রিয়া তুমি এখানে কেন? রহিমা খালা, সবাইকে ডাকতে এসেছে। রিয়া, ও আচ্ছা, আমি বলছি 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। কথক রিয়া রহিমা খালাকে ধরে যেতে লাগলো। দুইজনের ড্রয়িং রুমে গিয়ে সব কিছু গোছানো শেষ করে এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা খালা কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, সালেহা চৌধুরী, ও আচ্ছা রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপর একটা ফাইল আছে, ওটা নিয়ে আসো তো। রিয়া, জি। কথক রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরী হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, সালেহা চৌধুরী, রিয়া আমার সাথে চলো। কথক রিয়া কিছু বলল না, তার হাতে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিল। সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলল। রিয়া বসে। তারপর দুইজনে বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামলো। তারপর দুইজন নেমে গাড়ির ভিতরে চলে গেল। সালেহা চৌধুরীকে বসে থেকে দেখে কিছুক্ষণের সাথে কথা বলে ফাইলগুলো দিয়ে আবার চলে আসে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আসছে। রিয়া তখন বলল, রিয়া ম্যাম একটা কথা বলবো? সালেহা চৌধুরী, হ্যাঁ বলো। রিয়া, উনি আপনার বড় মেয়ে? সালেহা চৌধুরী, হ্যাঁ। কেন? রিয়া, আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করেন, উনি কেমন আপনার সাথে বিরক্ত নিয়ে কথা বলছে? সালেহা চৌধুরী, এইটুকুর ভিতরে এটাও খেয়াল করছো? রিয়া, নাম মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। সালেহা চৌধুরী, আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে, এইটা ছাড়া যা ভাবছ আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখায়,
ভেতরটা অনেক নরম। রিয়া ও আচ্ছা। কথক রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহার চোখ পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলে, সালেহা চৌধুরী, রিয়া আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবে? রিয়া, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে এসেছি। কথক রিয়া রুমে গিয়ে থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। চা বানাতে বানাতে চা বানিয়ে সালেহা চৌধুরীকে দিল। চা খেতে খেতে উনি রিয়ার তার পাটা হালকা করে চেপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে। এই বাড়িতে সবার সাথে রিয়া ঘুম থেকে উঠে আবার রিয়া বাড়ির সবার সাথে লেগে পড়ে। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত। আর এদিকে রিয়া আর কাজের মেয়েটা ভুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ করে টেবিলের উপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সে আজকে অনেক খুশি। রিয়া তাকে খুশি হয়ে বলল, রিয়া, আজ প্রথম আপনাকে খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দে দেখিনি। সালেহা চৌধুরী, খুশি হব না কেন? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবে আমার অনেক আনন্দ হচ্ছে। রিয়া, আপনার বড় মেয়ে ওনারা আসবে না? সালেহা চৌধুরী, হ্যাঁ ওই আসবে, আমার নাতি আছে, এই নিয়ে চলে আসবে, ওর কথা কেউ ফেলতে পারে না। রিয়া, ও আচ্ছা, ওনার আসার সময় হয়ে গেছে, চলেন ড্রয়িং রুমে। কথক সালেহা চৌধুরী রিয়া দুজনে মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। রিয়া, হ্যাঁ রূপা, কেমন আছিস বোন? আব্বু কেমন আছে? রূপা, আপু তোমার না আজকে আসার কথা ছিল? রিয়া, আজ তো অনেক মানুষ আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। রূপা, ও তাহলে আর আসবে না? রিয়া, সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। কথক রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে যায়। রিয়া চোখ বড় বড় করে তাকিয়েছে। রিয়া সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আছে। আর রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। আদিত্য, দাদিমা কেমন আছো? ও মাই সুইট হার্ট, তোমাকে আজকে দারুণ লাগছে। সালেহা চৌধুরী, ও তাই নাকি? আমি তো জানি আমার বর সাহেব আসবে, তাই আগের থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আদিত্য, ও আচ্ছা দাদিমা, থাকো, ফ্রেশ হয়ে যাই, জার্নি করে ক্লান্ত। সালেহা চৌধুরী, ওকে যাও। কথক রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল। আর সালেহা চৌধুরী এদিকে ও ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলল। আর রিয়া এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো। রিয়া, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের ভুয়া হিসাবে শেষমেশ কিনা নিজের শ্বশুরবাড়িতে চলে আসলাম। রহিমা, কিরে রিয়া, কী ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওইদিকে খেয়াল রাখতে হবে তো নাকি? রিয়া, খালা আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব? রহিমা, আজ কোনো ছুটি নেই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নেই, তাড়াতাড়ি চল। কথক রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথক রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটি রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, রুমা, ফালতু মেয়ে, চোখে দেখিস না কীভাবে হাঁটাচলা করিস? আর একটু হলে পড়ে যেতাম, কানার মতো চলস, চোখে কি দেখতে পারস না? কথক রিয়া কী বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলে, সালেহা চৌধুরী, রুমা থাম না, ও ইচ্ছে করে দেয়নি, তুই অল্পতে রেগে যাওয়া অভ্যাস গেল না। রুমা, আমা তুমি কথা বলো না, তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছো। আর এই মেয়ের সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেজাজ আরও গরম করিস না। কথক রহিমা খালা রিয়াকে নিয়ে যেতে নিবে, তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসে রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। রিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। রহিমা, ক্ষমা করে দেন ম্যাম, ওই ছোট মানুষ কখন কি করে ও নিজেই বুঝতে পারেনি। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? কথক রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিকভাবে বলল, রিয়া সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলছি। কথক রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরীর কাছে গিয়ে বলল, রিয়া ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন, আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসবো। সালেহা চৌধুরী, ও আচ্ছা, আর আজ থেকে আসুগা। রিয়া, ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সালেহা, সমস্যা নেই, আমার বড় বৌমা সব সামলিয়ে নেবে। আদিত্যর আম্মু, তুমি যেতে পারো। রিয়া, ওকে। কথক রিয়া চলে যেতে নিবে, তখনই আদিত্য বলল, আদিত্য, দাদিমা এটা কি তোমার পার্সোনাল লোক নাকি? সালেহা চৌধুরী, এটা অনেক ভালো, 1 মাস সব দিক দিয়ে কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছে,
আদিত্য ও আচ্ছা। কতক রিয়া ওইখান থেকে চলে যেতে নিলে রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছুই কাজ করছে না। রিয়া বুঝতে পারলো ওই মহিলা আসলে কে হুবহু দেখতে ওর আম্মুর মতো, কিন্তু ওর আম্মু তো মারা গেছে, তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে আসে। আসার গিয়ে রূপা আর রিয়াকে জড়িয়ে ধরে বলল, রূপা আপু তুমি এসেছো? রিয়া আব্বু কোথায়, খাইছিস তোরা? রূপা আব্বু ঘরে আছে, তুমি খাইছো? রিয়া না। আচ্ছা রান্না করছোস? রূপা হ্যাঁ, আসো খেয়ে নিব। কথক রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপর বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। রিয়া আব্বু কেমন আছো? রিয়ার আব্বু ভালো মা, তুই কখন আসলি? রিয়া এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা আব্বু তোমার সাথে আমার কিছু কথা আছে। রিয়া হ্যাঁ বল। রিয়া রূপা তুই একটু বাইরে যেত। কথক রূপাকে বাইরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসে বলল, রিয়ার আব্বু কী বলবি, রূপাকে সরিয়ে দিলি যে? রিয়া আচ্ছা আব্বু আম্মুকে সত্যি মারা গেছে? কথক রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, রিয়ার আব্বু হ্যাঁ কেন, হঠাৎ এমন কথা বলছিস কেন? রিয়া আচ্ছা আব্বু আমার নানা বাড়ি কোথায়, আর আমার দাদির বাড়ি বা কোথায়? রিয়ার আব্বু এইসব জেনে কী করবি? রিয়া আমার খুব জানতে ইচ্ছে করে, সবার তো নানুর বাড়ি দাদুর বাড়ি থাকে, আমারও নিশ্চয় আছে। রিয়ার আব্বু কেউ নেই তোর, যা এখান থেকে, এইসব বিষয়ে কথা বলতে চাই না। রিয়া কেন বলবে না আব্বু, আজকে সব সত্যি বলবো। আমার কসম আব্বু, আজকে সব বলবি। রিয়ার আব্বু এইখানে কি বলিস, যা এখান থেকে, আমি কিছু বলতে চাই না। রিয়া ওকে বলো না। কিন্তু আব্বু আমার আম্মু মারা যায়নি, উনি বেঁচে আছেন। রিয়ার আব্বু না মারা গেছেন। রিয়া তুমি মিথ্যে বলছো, আমার মাথায় হাত দিয়ে বলো। কতক রিয়া ওর আব্বুর হাত নিয়ে ওর মাথায় রাখলো। রিয়া এখন বলো আম্মু মারা গেছে? রিয়ার আব্বু রিয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু, হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ তোর আম্মু মারা যায়নি, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, রিয়া তাহলে কেন বলছো যে আম্মু মারা গেছে? আব্বু তোমরা তো পালিয়ে বিয়ে করছিলে তাই না, তাহলে তোমরা দুজনে কেন আলাদা? রিয়ার আব্বু শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন, আমি আর তোর আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল, আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমা বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাসায় আসলে দুইজনে জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বললাম, তারা রাজি হয় নাই। তাছাড়া রুমার বড় বোনকে পছন্দ ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না, কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে, ছোটোবেলা থেকে আমাকে স্বামী হিসেবে মেনে এসেছে, যা আমি জানতাম না। না আমি বিয়েটা না করে দিয়ে আব্বুকে বলে দিই, আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাই। আব্বু আমাকে দুইটা অপশান দিয়েছিল, এক রুমার বোনকে বিয়ে করা, ওই বাড়িতে থাকতে পারবা, আর যদি পালিয়ে যায় তাহলে আমাকে তেজ্যপুত্র করে দিবে। কোনো দিন যদি আমি ওই বাড়িতে ফিরে না যাই তাহলে আব্বুর মরা মুখ দেখব। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুজনে পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর থেকে আমি একটা জব করছিলাম, ভালোই যাচ্ছিলো দিনগুলো। প্রথম প্রথম আমাদের ঘরে যখন তুই আসলে খুশিতে আত্মহারা হয়ে যায়, সংসার আরও আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপা হওয়ার পর থেকে তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হতে লাগলে তোর নানা বাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগতে থাকে, আর এইদিকে আমার চাকরিটা চলে যায়। আরও তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে প্রতিদিন ঝগড়াঝাটি হইতো। পরে সহ্য করতে না পারে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দেয়। তোদের নিয়ে যেতে চাইলে আমি দেই না। পরে ওর আব্বু আম্মু এসে ওকে নিয়ে যায়, আর আমরা ওইখান থেকে রাজশাহীতে চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখিনি। তুই তোর আম্মুর কথা জিজ্ঞাসা করতে বলতাম তোর আম্মু মারা গেছে। কত রিয়ার আব্বুর কথা শুনে কান্না করতে লাগলো। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, রূপা কী হয়েছে আপু, তুমি কান্না করছো কেন? রূপা কিছু হয়নি। রূপা আপু চলো খাবার খেয়ে নিবে। রিয়া ক্ষুধা নাই রে বোন। কতক রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, রিয়া তোর পড়াশোনা কেমন চলছে? রূপা ভালো আপু, তোমার কি হয়েছে, এমন করছো কেন, আর কান্না বা কেমন করছো? রিয়া কই কান্না করছি, কিছু একটা পড়েছে চোখে মনে। আচ্ছা চল তোকে মাথায় তেল দিয়ে দিই। রূপা খাবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। রিয়া আচ্ছা তুই যা, আমি খেয়ে নিচ্ছি। কতক রূপার সাথে রিয়া গিয়ে হালকা করে রুমে চলে আসলো। ছোট্ট একটা ডায়েরির ভিতর থেকে ওর আম্মুর ছবি বের করে বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। রিয়া আম্মু তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না, আমি তোমার সেই ছোট্ট রিয়া। আম্মু আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু তুমি তো নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু তোমার আর দুইটা সন্তান কেমন আছে তা না জেনে জানো না তুমি, হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদেরকে মনে রাখো, আমাদেরকে ভুলে গিয়ে সুখে থাকো। কথক
রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো। রূপা রিয়ার কথা শুনে বলল, রূপা আপু আম্মু নতুন সংসার মানে? কথক রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে দিল। রিয়া, কই আম্মুর সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা শুনছিলি কেন? রূপা, আরে আমি আড়ালে দাঁড়িয়ে শুনবো কেন? তুমি না বলে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। আর শুনি তুমি কান্নাকাটি করছো। রিয়া, আরে দূর, তুই কি থেকে কি শুনেছিস? এখন আয়, তোকে তেল দিয়ে দিই। রূপা কিছুই বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞাসা করলো না। রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুই বোন খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুমিয়ে পড়লো। রাস্তা দিয়ে জল আসছিল, তখনই একটা গাড়ি রিয়া রূপার সামনে থামালো। রূপা রেগে গিয়ে বলল, রূপা এই কানা নাকি? আর একটু হলে আপুর লেগে যেত। গাড়ি থামানোর আর জায়গা পাঠানোর যত সব কথক। রূপা কথা শেষ হলে আদিত্য বের হলো। রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে, তখনই রিয়া রূপাকে ধরে বলল, রিয়া, রূপা বেয়াদবি করতে নিষেধ করছে, আবার বড়দের সাথে বেয়াদবি করছিস? রূপা, আপু আমাকে ছাড়ো, বেয়াদবি করবো না মানে? আর একটু হলে হয়তো তোমার উপর গাড়ি তুলে দিত। কথক রূপার এমন ব্যবহার দেখে আদিত্যর অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, আদিত্য, ওরে বাবারে, পিচ্চিটা দেখে খুব রাগি। এত সুন্দর করে রাগ করতে পারো তো? তা পিচ্চি, তোমার নাম কি? রূপা, স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গাল হাত দেয়? আপনার হাত আমি ভেঙে ফেলবো। কথক রূপা কথাটা বলে আদিত্যর পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে, সাথে সাথে রিয়া ওকে ধরে নিল। রিয়া, এই বোন, মাথা ঠান্ডা কর, এইসব কি করছিস? আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নেই। কথক আদিত্য রাস্তায় পড়ে যাওয়ার হাতটা কিছুটা ছোট দিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দেয়। আদিত্যর হাত ধরে তুলে বলল, রিয়া ক্ষমা করে দিবেন, আসলে ওই ছোটোবেলা থেকে একটু বেশি রাখে। আদিত্য, আরে না, আমি কিছু মনে করিনি। যাক, তোমার ছোটো বোন তোমার মতো এত নরম না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। রিয়া, ওমা, আপনার হাত দিয়ে না রক্ত ঝরছে। কথক রিয়ার সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্য যাওয়ার জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলে, রূপা আপু, তুই এই বদমাশ ছেলেটাকে কেন নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিলে? ইয়া চুপ কর, সবসময় বেশি কতখানি ছেড়ে গেছে দেখ, খেয়াল আছে তোর? রূপা, তোকে উনি মারতে নিছিল, তুই তার হয়ে আমাকে বকা দিলি? তোর সাথে কথা নেই। রূপা চলে গেলে আদিত্য রূপাকে বলল, ওই পিচ্ছি দাঁড়াও, রাগ করে না। আর এই আপনি ওকে বকা দিলেন কেন? আর ওর রাগ তো আমার ভালোই লাগছিল। রিয়া, ওর কথা ছাড়েন, আপনি এখানে কেন? আদিত্য, আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকায় কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজছি, কোথাও পাইনি। রিয়া, আমাকে কেন খুঁজছেন? আদিত্য, এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসাবে গেছেন বুঝলাম। আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? রিয়া, আজব তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রহিমা আন্টি চাকরিটা নিয়ে দিয়েছে, আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে। আদিত্য, হা হা, আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যায়। আচ্ছা, আপনার বাসা কোথায়? রিয়া, আমার বাসা দিয়ে আপনি কি করবেন? আদিত্য, না এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয় তাই আর কি। রিয়া, কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দেব। রিয়া, কি কেন? আমার বাড়ির জন্য এমন করবেন নাকি? রিয়া, না এমনি ছেড়ে দেব। আদিত্য, দেখেন দাদিমা আপনাকে অনেক ভরসা করে, আর তাই প্লিজ এমন করবেন না। ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাও এমনটা করবেন না। দেখেন, আমার ফুপির মাথা সবসময় গরম হয়ে থাকে, ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিয়ে নেবেন না। রিয়া, ওনার উপর আমার কোনো রাগ নাই, আমি কেন ওনার উপর রাগ করবো? আদিত্য, তাহলে চাকরিটা ছেড়ে দেবেন না, ওকে? ও, আপনার বোন তো চলে গেছে, আপনার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুলে কথা বলে, হা হা। কথক আদিত্যর কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যর কথা এড়িয়ে বলল, রিয়া, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আদিত্য, আমিও যাবো। রিয়া, না। কেন? আমি কি আঙ্কেলকে দেখতে যেতে পারি না? আব্বু বকা দিবেন। আরে বকা দিবে কেন? বলবেন আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নেই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে থাকলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসে বলল, কিরে, দুই বোনের কী হয়েছে? তেমন কিছু না ও খালা, ও তোমার সাথে কথা বলছিল। কি কথা? আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দেবে। কেন? ওই চাকরি করতে সমস্যা কী? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ অনেক ভালো রে, শুধু ম্যামের মেয়ে একটু বদমেজাজি। তুই ম্যামের উপর রাগ করে এসব বলছিস নাকি? রিয়া, না না, আমি ওইখানে কাজ করতে চাই না, আমার ওইখানে কাজ করতে ভালো লাগছে না। রহিমা খালা,
এখন কোনো কাজ হাতে নেই, এখানে কাজ করতে হবে রে, যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানে কাজ কর। রিয়া আর কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসে। রিয়া কলটা রিসিভ করে, রিয়া আসসালামু আলাইকুম ম্যাম। সালাসুদ্দিন ওয়ালাইকুম সালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া তুমি কি বাসায় আসতে পারবে? রিয়া ম্যাম এখন? সালাসুদ্দিন সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে, তোমার রান্না সবাই খেতে চায়, কী যে করি। রিয়া ও আচ্ছা আমি আসছি। সালিয়া চৌধুরী কীভাবে যে তোমাকে ধন্যবাদ দেবো? রিয়া সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না, আপনারা আমার রান্না পছন্দ করেছেন সেটাই আমার সৌভাগ্য। সালিয়া চৌধুরী তাহলে চলে আসো। রিয়া জি। কত রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালা থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে আদিত্য বলল, আদিত্য আরে আপনি এখানে? রিয়া জি। রুমা ওকে আপনি বলার কি আছে, তুই বলে বলতে পারিস না, এত সম্মান দিয়ে কথা বলার কি আছে? সালা চৌধুরী রিয়া এসেছে? রিয়া জি ম্যাম। এই মেয়ে শোনো, আমাদের জন্য চা করে নিয়ে আসো তো। রিয়া জি আনছি। কথক রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো, চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখে দিয়ে বলল, চাটা অনেক সুন্দর বানাও তো, তোমার দেখি সব কিছুই অনেক সুন্দর। শোনো আমার রুমটা একটু গুছিয়ে দিবে? ইয়া জি আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। আদিত্য ওকে শোনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজার ছিল, আজকে একটু বেগুন ভর্তাটা করতো, আর হ্যাঁ আলু ভাজিটাও। ছাড়া কি, ওই তো বেগুন ভর্তা কবে খাইলো দাদু ভাই, ওই তো কখনো বেগুন ভর্তা বানায়নি। কথক সবাই অবাক হয়ে আদিত্যর দিকে তাকায়, সাথে সাথে আদিত্য কথা ঘুরালো। আর তারে দূর, তোমরা ভুল বুঝছো, যার হাতে সব রান্না মজা তার হাতে এগুলো নিশ্চয়ই মজা হবে, তাই বললাম। সালেহ চৌধুরী ও আচ্ছা। আদিত্যর কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কিছু বললো না আর তুললই না। রিয়া রান্নাঘরে চলে গেলো। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে টেবিলের উপর গুছিয়ে রেখে খাবার বেড়ে দিতে গেলো। আদিত্যর আম্মু বললো, আদিত্যর আম্মু তুমি আদিত্যর রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। রিয়া ছোটো সাহেবের রুমটা তো আমি চিনি না আদিত্য, আমি খাবার খেয়ে নেই, তারপর আমি নিয়ে যাচ্ছি। কতক আদিত্যর কথা শুনে সবাই আদিত্যর দিকে তাকাতে আদিত্য বলল, কী ব্যাপার সবাই তাকিয়ে আছে কোনো, রুমে কী কী গোছাতে হবে সেটা দেখানো যাবে, এমনি ওই রুমে গিয়ে কি দেখবে? সালেহ চৌধুরী আচ্ছা তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। কথক আদিত্য খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। রিয়া কী ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? আদিত্য তোমাকে আদর করতে ইচ্ছা করছে। রিয়া এসব কি বলেন, দেখেন কি গোছাতে হবে ওইটা দেখে দেন। আদিত্য আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গোছাতে হবে না। কথক আদিত্য রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো। রিয়া আদিত্য থেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে বলল, আদিত্য তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এসব করি? তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমার ডিভোর্সও হয়নি, তাই তোমার উপর আমার অধিকার আছে, তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। রিয়া আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করছেন, তাহলে এখনও কেন এইসব করছেন? আদিত্য বলেছিলাম কিন্তু আপনাকে আমি ডিভোর্স তো দেই নেই, তাই। রিয়া ছাড়েন, কেউ এলে সমস্যা হবে। আদিত্য আসুক গা, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। রিয়া একজন পতিতা মেয়েকে আপনি স্ত্রী দাবি করছেন, আপনি তো মহান ব্যক্তি। আদিত্য চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এটা আদিত্যর অধিকার। রিয়া সব কিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত রিয়া বুকের উপর শুয়ে পড়লো। আদিত্যর ফোনে কল আসছে। আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্য সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, আদিত্য তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই গল্প করতেছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, সালেহা চৌধুরী রিয়া কাজ শেষ হয়েছে তোমার? রিয়া জি মানে? সালেহা চৌধুরী আচ্ছা রিয়া তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করো তো, আমার হবু নাতবউ আসবে তো। রিয়া আচ্ছা। কতক রিয়া চলে যেতে নিল, তখনই রুমা আসলো। রুমা আম্মা এই মেয়েটাকে কাজ থেকে সরিয়ে দিও তো, এই মেয়েটার দিকে আদিত্য কেমনভাবে যেন তাকায়, আর মেয়েটাকে দেখেও মনে হয় না কাজের মেয়ে। রাফি আসলে দাদিমা মেয়েটাকে দেখলে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে, অনেক সুন্দর মেয়েটা, কেউ বলবে না উনি এইবারই কাজের মেয়ে। রুমা একদম ঠিক বলছে সালেহা চৌধুরী, আমি ওকে কাজের মেয়ে ভাবি না, মেয়েটা আমার অনেক ভালো লাগে, লক্ষ্মীমন্ত্র একটা মেয়ে, কত সহজ সরল, যা বলে তাই করা যায়, এত ভালো মেয়ে আমি একটাও পাবো না, ওকে কাজ থেকে ছাড়ানো যাবে না। রুমা আবার দেখো আমাদের বাড়ির ছেলের মাথা না খায়। কথক রিয়া ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু এই কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুম পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিছে। সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। রুমা কী ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? রিয়া আমার ধুলোতে অ্যালার্জি আছে তাই আর কি। ম্যাম আপনি ডাকছিলেন কেন? সালেহা চৌধুরী রিয়া আমি ঘুমাতে যাব, আমার পাগুলো অনেক ব্যথা করছে, একটু মালিশ করে দেবে? রিয়া আচ্ছা চলেন আমি করে দিচ্ছি। কত সালেহা চৌধুরী
নিয়ে যেতে লাগলো। রফি আড়ালের চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম, কত হট মেয়ে দেখতে, মনে হয় ডানাকাটা পড়ে চুলগুলো মাজার নিচে চলে আসছে, পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে, এই মেয়েকে তো কাছে পেতেই হয়। কথক রফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে আসলো। সালেহা চৌধুরী শুয়ে দিয়ে পা টিপে টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ও রুমে যেতে নিবে তখনই রুমা বলল, রুমা, এই মেয়ে, আমার মাথাটা একটু টিপে দিবি? রিয়া, আপনি রুমে যান, আমি আসছি। কথক রিয়া রুমার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আদাসভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ওর আম্মুর ওদিকে এক পলক তাকিয়েছে। রিয়া খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে। রুমা চোখ খুলে রিয়ার দিকে তাকিয়ে দেখে রিয়ার চোখে পানি। রুমা কিছুটা অবাক হলো। রুমা, এই মেয়ে, তোমাকে আমি বেশ লক্ষ্য করছি, তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আর সকালে আমাকে ওইভাবে জড়িয়ে ধরলে কেন? আর সময় পেলে না আমার দিকে তাকিয়ে থাকো, আবার এখন কান্না করছো? রিয়া, আসলে ম্যাম, আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে থাকে, তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে, কিছু মনে করবেন না। রিয়ার কথা শুনে রুমার বুকের ভিতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, রুমা, আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি, আমি তো ভেবেছি আমার উপর রেগে আমার দিকে তাকিয়ে থাকো। রিয়া, আপনি আমার আম্মুর মতো আমাকে মারতে বকতে পারেন, সেইখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো? এটা কেমনি? আপনার উপর আমার কোনো রাগ নেই। আচ্ছা, আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। রুমা আর কিছু বলল না। রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে ঘুমিয়ে পড়লো। সকালে রুমার ঘুম ভেঙে দেখলো রিয়া ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুমা নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়ার ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। রিয়া, দুঃখিত ম্যাম, রাগ করবেন না, আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। রুমা, সারাটা রাত মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? কতক রিয়া কিছু বলল না, মাথা নিচু করে রইল। রুমা তাকিয়ে রইল। রিয়া, যাও তো, ঘুমাতে পারো না, ঘুমাতে যাও। সারা রাত আমার জন্য কষ্ট করার জন্য ধন্যবাদ। রিয়া, সব কিছুতে ধন্যবাদ দিতে হবে না, আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়বেন না? রুমা, হ্যাঁ। কথক রিয়া উঠে গেল। রিয়া রুমে গিয়ে নামাজ পড়তে নিল। তারপর নামাজ আদায় করে আদিত্য রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুম ঘুম চোখে রুমের দরজা খুললো। আদিত্য, কী ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? রিয়া, নামাজ পড়বেন নাকি? সারা রাত ঘুমান নেই, এখন নামাজ পড়তে যান? কী ব্যাপার, এত গরম কেন? কই গরম হইলাম, নামাজ পড়ে তারপর ঘুমান। আদিত্য, না, ঘুমাতে দেন তো। না, নামাজ পড়েন তারপর ঘুমাবেন, তাড়াতাড়ি মসজিদ দেন। রিয়া, যাচ্ছি। বউগিরি দেখানো শুরু করে দিয়েছেন? রিয়া, চুপ, আসতে বলবেন, কেউ শুনে ফেলবে। রিয়া, একটু, আদিত্য একটু কাছে আসেন, আদর দে। কথক রিয়ার হাত টান দিয়ে রুমের ভিতর নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, রিয়া, আপনি এত দুষ্টু কেন? যান, নামাজ পড়তে, অনেক কিস করেছেন, এখন যান, আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে যান, নামাজ পড়ে এসেছে, যেন আপনাকে আমার রুমে দেখি। রিয়া, কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে। আদিত্য, চা দেওয়ার নাম করে আসবেন ওকে? ওকে, আসবো, এখন যান। রিয়া রুমে গেলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে সবাইকে চা বানিয়ে সবার রুমে দিল। রফিকে চা দিতে রফি রিয়ার হাতটা চেপে ধরল। রিয়া হাত ছাড়ানো গেলে রফি আরও শক্ত করে ধরে রিয়াকে বলল, রিয়া, স্যার কী করছেন, আমার হাতটা ছাড়েন। রফি, তুমি এত হট কেন? তোমাকে দেখলে খালি আদর করতে ইচ্ছা করে। ছি, বলেন, আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রফি হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়। রুমা রুমের সামনে দিয়ে যেতেই রুমা কিছু খুঁজছে রিয়াকে গিয়ে বলল, রিয়া, কী খুঁজেন, আমি বের করে দিতে সাহায্য করবো? রিয়া, আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না। রিয়া, আপনার ফোনটা তো বালিশের নিচেই, ওই যে। রিয়া ফোনটা বের করে দিয়ে রুমা হেসে বলল, রুমা, বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। রিয়া, আচ্ছা, আপনি তাহলে থাকেন, আমি যাই, কিছু লাগলে আমাকে ডাক দিন। রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে এসেছে। রিয়ার বুঝতে বাকি রইল না সালেহা চৌধুরীর হবু নাতবো। সালেহা চৌধুরী রিয়াকে বললো, সালেহা চৌধুরী, রিয়া, তুমি তুলির লাগেজগুলো নিয়ে রুমে যাও। রিয়া, জি ম্যাডাম। এটাকে দাদিমা? আমি এই বাড়ির কাজের লোক, আপনি আমার সাথে আসেন। দেখে তো মনে হয় না। আচ্ছা, আমাকে নিয়ে চলো। রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সব বুঝিয়ে দিল। ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল, রিয়া, আমার ঘরে চা নিয়ে আসেন তো। আপনি যান, আমি আসছি। আদিত্য চলে যেতে নিলে রিয়া চা বানিয়ে আদিত্য রুমে চলে গেল। রিয়া আদিত্য রুমে যেতে আদিত্য রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো? ওইটা হচ্ছে আমার হবু স্ত্রী, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রিয়ার সাথে সাথে আদিত্যর হাত সরিয়ে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না, দয়া করে প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কারোর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত।
আপনি আমার বউ আর ওই আমার হবু বউ, এর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি আমার বউকে ধরছি আর তার সাথে রোমান্স করছি। আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র, আমি আপনার স্ত্রী কোনোদিনও হতে পারবো না। আমি এটা জানি আপনার সাথে আমার যায় না, আমি আপনার থেকে স্ত্রীর অধিকার চাইও না। শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনি আপনার হবু বউকে ঠকিয়েন না, এক নারীতে আসক্ত থাকার চেষ্টা করুন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে গেল। আদিত্য কিছু না বলে হা করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো। 10টা বাজে সালিয়া চৌধুরী বলল, রিয়া, আদিত্য দাদুভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো, ওই আর ঘুমাবে। তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবেন। সালিয়া চৌধুরী, ও আচ্ছা। রিয়া পিছন দিকে তাকাতে দেখতে পেলো তুলি আদিত্যর হাত বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে। রিয়া নিজের অজান্তে বুকের ভিতরটা ব্যথা অনুভব করত। দুইজন রিয়ার সামনে চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলি বলল, তুলি জান, আমাকে খাওয়াই দাও না, আমার ইচ্ছে আমার জামাই আমাকে প্রতিদিন খাওয়াবে। বিয়ের আগের থেকে তুমি আমাকে খাওয়াই দাও। কতক। আদিত্য রিয়ার দিকে তাকাতে রিয়া অন্যদিকে ঘুরে থাকে। সালিয়া চৌধুরী আর সবাই মিটমিট করে হাসতে থাকে। আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাওয়া দিতে লাগলো। তুলির গলায় ভাত আটকে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিল। সম্পূর্ণ পানি তুলির পায়ের উপর পড়ে। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়েল গায়ে থাপ্পড় মারে। তুলি, হাউ ডিয়ার ইউ পিওর ওয়াটার অন মাই বেবি। ও সরি, তুমি তো মূর্খ, আমার কথা তো বুঝতে পারছেন না। রিয়া, ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারিনি। তুলি, আমার সামনে থেকে যা, আমার মেজাজটা আরও খারাপ করে দিস না। সালিয়া চৌধুরী চলে যেতে ইশারা করে রিয়া চলে গেল। রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়া একদম মেনে নিতে পারছে না। রিয়া অনেক নিজেকে বোঝালো। অনেকক্ষণ কান্না পড়ার পর রিয়া স্বাভাবিক হলো। রিয়া ড্রয়িং রুমে যেতে দেখলো তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয়ে কথা হচ্ছে। তুলি, দাদিমা, আমাদের বিয়েটা এগিয়ে আনলে সব থেকে ভালো হয়। আমি চাচ্ছিলাম 2 সপ্তাহ পর যদি আমাদের বিয়েটা দিয়ে দিলেন। রফি, বা ভাবি, আপনি দেখি বিয়ে পাগলি হয়ে গেছেন, ভাইয়ে ছাড়া বুঝি থাকতে ইচ্ছে করে না। আর দাম্মু, রফি চুপ কর, ফাজিল ছেলে। যাক বাবা, তোমার বৌমা যেভাবে বলছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম। ওরে দেবরজি, আমার বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবা। বাহ, ভালো তো ভালোই হলো। রুমা, এইসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা নেই। ওরা হয়তো ভুলেই গেছে বড়দের সামনে এইসব কথা বলতে লজ্জা করে না। থাম, এই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কী হবে, ওরা যে নিজেদের কথা নিজেদের মুখে বলতে পারছে এটাই অনেক। আচ্ছা তাহলে 1 সপ্তাহ পর থেকে বিয়ের আয়োজন শুরু করে ফেলবো। তুলি, ধন্যবাদ দাদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে রহিমা খালা বলল, রহিমা খালা, রিয়া, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটাল চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লো। রহিমা খালাকে ধরে বলল, কি, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে? খালা, কোন হসপিটাল? রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালিয়া চৌধুরী থেকে ছুটি নিয়ে যেতে লাগলো। রিয়া, আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। তুলি, আরে তোমাকে কেন যেতে হবে, ও একাই যেতে পারবে, তুমি যাও না। আদিত্যর হাত ধরলে আদিত্য তুলির হাত সরিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে আসে। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছায়। রিয়া রূপার ক্যাবিনের সামনে গিয়ে দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে। রিয়া, আব্বু, রূপার কীভাবে অ্যাক্সিডেন্ট হলো? ওই এখন কেমন আছে? রিয়ার আব্বু, ওই স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক এসে রূপাকে ধাক্কা মেরে দেয়। রিয়া, আব্বু, আমি রূপার সাথে দেখা করব। রিয়ার আব্বু, ডাক্তার ভিতরে আছে, রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি, জানি না ওর এখন কী অবস্থা, ডাক্তার বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলে যেতে চাইছিল না, কেন যে আমি ওকে জোর করে পাঠালাম, এখন নিজের কাছে নিজের অপরাধী মনে হচ্ছে। যদি ওকে না পাঠাতাম তাহলে হয়তো আজ এমন হতো না। আদিত্য, আঙ্কেল কান্না করবেন না, রূপার কিছু হবে না, এই তো ডাক্তার বেরোচ্ছে। রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যা বললেন, রূপার অবস্থা ভালো না, আল্লাহ ভরসা। রিয়া কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া ক্যাবিনের ভিতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, রিয়া বোন, তোর কিছু হবে না, তুই ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, তোর বোন তোকে কিচ্ছু হাতে দেবে না। রিয়া, আপু, মনে হয় বাঁচবো না। আপু, তুমি আর আব্বুকে আমাকে ঠকালে কেন এভাবে? রিয়া, কি বলছিস বোন, আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ, তুই শান্ত হ, তোর কিছুই হবে না, তুই উত্তেজিত হোস না। রূপা কিছু বলতে যাবে, তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, তাই রূপার সাথে বেশি কথা বলা নিষেধ, আর ইমোশনাল করা তো যাবেই না। আদিত্য রিয়াকে নিয়ে বাইরে চলে আসলো। রিয়া, আব্বু, রূপা এইসব কী বলছে, আমরা ওকে কীভাবে ঠকালাম? রিয়ার আব্বু, ও
ওই আমার কথা শুনে ফেলেছে, যার কারণে খুব উত্তেজিত হয়ে গেছিলো। তোর সাথে দেখা করার জন্য আমি ওর পাগলামি দেখে দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। আর দেখ ওর কী অবস্থা হলো। আমি কেন ওকে জোর করে পাঠাতে গেলাম? রিয়া, আব্বু তুমি কান্না করো না, ও সুস্থ হয়ে না, আমি ওকে সব বুঝিয়ে বলে। আমিও চাই না ওই মিথ্যে নিয়ে বেঁচে থাকুক। আর আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালেই হবে। রিয়ার আব্বু, আমি কি করব বুঝতে পারছি না, নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি, আমার মতো বাবা না থাকার থেকে না থাকা অনেক ভালো। কতক রিয়ার আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো আদিত্য। ওদের কথা বুঝতে পেরে নীরব দর্শকের মতো থেকে গেল। হঠাৎ করে রিয়ার আব্বু বললো, রিয়ার আব্বু এই ছেলেটাকে? রিয়ার আব্বু, উনি রুমা ম্যামের বড় ভাস্তা। রিয়ার আব্বু, মানে? রিয়া, রাজীব সাহেবের বড় ছেলে। কথক আদিত্য রিয়ার আব্বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, রিয়ার আব্বু কত বড় হয়ে গেছে। আদিত্য, আমাকে কি চেনেন আঙ্কেল? রিয়া, না মানে আপনাকে চিনবে কী করে, আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি। আচ্ছা আপনি বাসায় চলে যান। আদিত্য, না আমি এখানে থাকি, সমস্যা নেই। রিয়ার আব্বু, রিয়া তোরা যা, আমি এখানে আসতেছি। রিয়া, আচ্ছা আব্বু যাচ্ছি। আদিত্য ফোনে তুলে অনেকবার ফোন করতে লাগলো। আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে গেল। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণে ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের সম্পর্ক আছে। রিয়া বাসার ভিতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞাসা করলো। রিয়া বলল, জানি না কী হবে এখন, আল্লাহ ভরসা। রুমা, তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে? রিয়া, ওইখানে আব্বু আছে, সমস্যা নেই। কথক রিয়া কথাটা বলে রুমে চলে গেলো। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়া আর আব্বুকে কল দিয়ে বললো, আব্বু তোমাকে একটা কথা বলতে চাই। কী কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর আশেপাশে থাকার চেষ্টা করি। রিয়া আব্বু, কি তুই ওই বাড়িতে কাজ করিস মানে? রিয়া, হ্যাঁ আব্বু, আমি এই বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করি। রিয়ার আব্বু, হায় রে কপাল, নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া। ইস, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হইল না কেন। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আম্মুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হাসপাতালে যেতে। রূপার জ্ঞান ফিরছে নাকি। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হতে লাগলো। আর এদিকে আদিত্যের বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রফির রুমে গেলে রফি রিয়ার সাথে জোর জবস্তি করতে লাগলো। রিয়া রফিকে থাপ্পড় দিয়ে বলল, রিয়া বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এতই যখন শারীরিক চাহিদা, তো আব্বু আম্মুকে বলে বিয়ে করে নে। রফি, তোর এত বড় সাহস, আমার গালে থাপ্পড় দিস? তোকে তো আমি। রফি কথাটা বলে রিয়াকে খাটের উপর ফেলে দেয়। রিয়া উপরে উঠে যেই রিয়ার ওড়না দিয়ে টান দিতে যাবে, তখনই আদিত্য রফির রুমে দেখে এই অবস্থা। রফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়ার দিকে দিয়ে রফিকে মারতে মারতে বলল, এক রাতের বউ।